রাষ্ট্রপতি পদে প্রার্থিতা যাচাই বাছাই সম্পন্ন। মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির। দেশবিরোধী কাজ করবে না সরকার, বিগত সময়ের অপরিকল্পনায় বিদ্যুৎ ও গ্যাস সংকট, বললেন প্রধানমন্ত্রী। যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ নেই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। দিল্লির সঙ্গে যোগাযোগ অব্যাহত। সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24-এর দুপুর 1টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় ঐক্যের অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যাচাই বাছাই শেষে ব্রিফিংয়ে এই ঘোষণা দেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। সকাল 10টায় নির্বাচন কমিশনে শুরু হয় বিএনপি ও 11 দলীয় জোট প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই। এতে অংশ নিয়ে জামায়াত এমপি মোহাম্মদ আব্দুল বাতেন বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না 11 দল। আর বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় জানান, নির্বাচনের অপেক্ষায় তাদের দল। তফসিল অনুযায়ী 18 আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর 20 আগস্ট দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন দুইটাই মনোনয়নপত্র ভ্যালিড এবং আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন এবং 20 তারিখ আগামী 20 তারিখ বিকাল 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন। আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছেন। এখন আমরা অপেক্ষায় থাকব 20 তারিখে নির্বাচনের জন্য। আমরা চাই যে দীর্ঘদিন পর যে রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রায় 30-35 বছর পরে নির্বাচন হচ্ছে, গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাক, এটা আমরা চাই। দেশ ও জনগণের স্বার্থ বিরোধী কাজ করবে না সরকার। কিশোরগঞ্জে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলার পাকুন্দিয়ায় পৌঁছে প্রথমে তিনি পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন, পরিদর্শন করেন হ্যাচারি। পরে সমাবেশে যোগ দিয়ে বলেন, যারা দেশের মানুষকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করবে, তাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। এ সময় সরকার প্রধান বলেন, বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়তে চায় বিএনপি। জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ের অপরিকল্পিত কাজের জন্য দেশের মানুষ বিদ্যুৎ ও গ্যাস সংকটে কষ্ট পাচ্ছে। ঢাকা সহ বাংলাদেশের সকল মানুষ, সকল জেলা উপজেলার বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান্ড অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সফরের আরো খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহনওয়াজ বাবলু। যাচ্ছি তার কাছে। বাবলু, প্রধানমন্ত্রী এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং তার পরবর্তী কর্মসূচি কি, বিস্তারিত জানাবেন। শ্রেয়া, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কটিয়াদি যে উপজেলা সেটিতে পৌঁছেছেন। এখন তিনি যে মৎস্য হ্যাচারি পরিদর্শন করার কথা রয়েছে সেখানে হয়তো যাবেন। আমরা এখন পর্যন্ত সেটা জানতে পারিনি এখন আসলে ওই স্পটে পৌঁছেছেন কিনা। কিন্তু প্রধানমন্ত্রী আজকে সকালেই রওনা হওয়ার পর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন এবং সেখানে তিনি স্থানীয় একটা জনসভার মতো হয়ে যাবে, সেখানে বক্তব্য রাখেন। বক্তব্যে বেশ কয়েকটি বিষয় তিনি কথা বলেছেন, সরকারের নানা উন্নয়ন প্রকল্পের কথা বলেছেন, তার যে পরিকল্পনা বাংলাদেশ নিয়ে সেই পরিকল্পনাগুলো তুলে ধরেছেন এবং এই দেশের মানুষের জন্য তার কি করা প্রয়োজনীয় সেটি বলেছেন। তিনি বলেছেন, সরকার দেশের মানুষ এবং দেশের মানুষের স্বার্থের কথা চিন্তা করে কাজ করছে এবং দেশের মানুষের ভাগ্য কীভাবে পরিবর্তন করা যায় সেই বিষয়ে সরকার কাজ করছে। এবং পাশাপাশি তিনি অভিযোগ করেছেন যে সরকার যখন উন্নয়ন করে এবং দেশের যে ভঙ্গুর পরিস্থিতি বিগত স্বৈরাচারী আমল থেকে এই পর্যন্ত
ফেলে রেখে গিয়েছিল, সেই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকার যে কাজ করছে, এই কাজের মধ্যে এবং একটি পক্ষ একটি দল রাস্তা বন্ধ করে জনগণকে বিভ্রান্তি করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেছেন। তিনি বলেছেন এবং দেশবাসীকে আহ্বান জানিয়েছেন সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ এবং জনগণের রক্ষা, জনগণকে রক্ষায়, জনগণের পরিবর্তনের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজকে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন কিশোরগঞ্জে। ইতিমধ্যেই যেখানে যে মৎস্য হ্যাচারি পরিদর্শন করার কথা রয়েছে সেখানে রয়েছেন, সেখান থেকে তিনি এখানে যে মিনি স্টেডিয়াম রয়েছে সেখানে তিনি আসবেন। এখানে তিনি জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করবেন এবং এখানে মৎস্য সনদ বিতরণ করবেন, যেটি মৎস্য সনদ পুরস্কার বিতরণ করবেন, যেটি জাতীয় সনদ হিসাবে ঘোষণা করা হবে এখান থেকে। এবং প্রধানমন্ত্রী এইখানে তিনি সংক্ষিপ্ত সমাবেশে হয়তো বক্তব্য রাখবেন। এখানে আপনি যে মিনি স্টেডিয়াম রয়েছে সেখানে স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ ইতিমধ্যেই প্রবেশ করেছেন, প্রধানমন্ত্রীর অপেক্ষায় রয়েছেন তারা কখন আসবেন। এবং আপনি জানেন দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জে এই নানা অবহেলা বঞ্চনা শিকারী হাওর অঞ্চলের মানুষ তারা প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের যে দাবি দেওয়া সেটি অনেকটা পূরণ হওয়ার পথ তৈরি হবে এবং তাদের যে স্থানীয় এমপি যারা রয়েছেন, মন্ত্রী এখান থেকে যারা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন তারাও হয়তো তাদের এই সরকারের কাছে তাদের যে স্থানীয় মানুষের যে দাবিগুলো সেটিও তুলে ধরবেন। কিন্তু একটা বিষয় স্পষ্ট যে প্রধানমন্ত্রী এই সফর নির্বাচনের আগে তিনি সফরে এসেছিলেন, তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে এই হাওর অঞ্চলের মানুষের জন্য যে প্রতিশ্রুতিগুলো দিয়ে গিয়েছিলেন, হয়তো তিনি আজকের এই কর্মসূচিতে এসে তিনি হয়তো সেটির পুনরাবৃত্ত করবেন। এবং স্থানীয়রা প্রত্যাশা করছেন এই সরকার প্রধানের এই বক্তব্যের মধ্য দিয়ে এবং সরকার প্রধানের আশ্বাসের মধ্যে তাদের দীর্ঘদিনের যে নানা উন্নয়ন প্রকল্প থেকে তারা বঞ্চিত হয়েছিলেন সেটি অনেকটাই লাঘব হবে এবং উন্নয়নের গতি পাবে। শ্রেয়া। ধন্যবাদ বাবলু। দর্শক, প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের খবর শুনছিলাম আমরা। প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি। এক ব্রিফিংয়ে কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম। বলেন, শেখ হাসিনা দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় সফরের পরিবেশ নষ্ট হয়েছে। অনুকূল পরিবেশ তৈরির জন্য শেখ হাসিনা সহ অন্যান্য পলাতক অপরাধীদের ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। ব্রিফে বলা হয়, ওসমান হাদি হত্যা মামলার আসামিদেরও হস্তান্তরের আহ্বান জানিয়েছে সরকার। এ বিষয়ে দিল্লির জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। We are of the view that a propitious environment needs to be created for this visit. To this end, we have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals, and to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Usman Hadi in compliance with our bilateral law. সরবরাহ কিছুটা বাড়লেও এখনো কাটেনি গ্যাস সংকট। রাজধানীর বিভিন্ন এলাকায় বন্ধ অনেক ফিলিং স্টেশন। তবে খোলা থাকা ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। ঢাকার গাবতলী, কল্যাণপুর, কালশী, তেজগাঁও, কাজীপাড়া, শেওড়াপাড়া ও ডেমরা এলাকায় আজও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত গ্যাস পাননি অনেকে। চালকরা জানান, সাময়িক নয়, স্থায়ী সমাধান চান তারা। গ্যাস সংকটের আরো খবর জানাতে রাজধানীর শ্যামলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদুল হক। যাচ্ছি তার কাছে। সাজ্জাদ, আপনি এই মুহূর্তে কোন ফিলিং স্টেশনে আছেন? সেখানে গ্যাস সরবরাহ চালু রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। শ্রেয়া, সকাল থেকে আসলে রাজধানীর বেশ কিছু অঞ্চলের ফিলিং স্টেশনগুলোতে ঘুরে দেখেছি। সেখানে দেখেছি বেশ কিছু ফিলিং স্টেশন বন্ধ ছিল, আবার কিছু কিছু ফিলিং স্টেশনে গ্যাস আসলে সরবরাহটা কিছুটা স্বাভাবিক রেখেছিল। আমি এই মুহূর্তে শ্যামলীতে একটি ফিলিং স্টেশনে আছি এবং এই ফিলিং স্টেশনে এসে দেখছি গ্যাসের চাপ এখানে মোটামুটি 80 থেকে 90 রয়েছে এবং তারা মোটামুটি কিছুটা দিতে পারছে। তবে মূল সমস্যা হচ্ছে সিএনজিতে আসলে তাদের চাহিদা অনুযায়ী আসলে গ্যাসটা আসলে দেওয়া সম্ভব হচ্ছে না এবং নানাভাবে আজও যারা থ্রি হুইলার চালক আছেন তারা নানাভাবে আজও ক্ষোভের কথা জানিয়েছেন। কারণ তারা বলছেন যে গ্যাস স্টেশনগুলো মূলত আসলে তাদের জন্যই করা হচ্ছে। অন্যদিকে তারা অভিযোগ করছে যে সকল প্রাইভেট কার বা অন্যান্য যে সকল যানবাহন আছে যারা আসলে গ্যাসে কনভার্ট করেছিল তাদের প্রতি আসলে তারা নানাভাবে অভিযোগ তুলছেন যে এ কারণে হয়তো বা সংকটটা তৈরি হতে পারে। এছাড়াও আরও বলছেন যে এতদিনের এই সংকটটা আসলে কেন এখনো সমাধান করা যাচ্ছে না সেটাও নিয়েও তারা আসলে প্রশ্ন তুলছেন। আমি যদি আপনাকে একটু বলি, পেট্রোবাংলা এবং তিতাসের তথ্য আসলে যেটা বলছে সেটা যদি বলি, মহেশখালীতে থাকা যে দুটি ভাসমান যে এলএনজি টার্মিনাল রয়েছে তার মধ্যে সামিট আসলে পুরোদমে মোটামুটি গ্যাস সরবরাহটা স্বাভাবিক রেখেছে এবং আংশিক স্বাভাবিক রেখেছে, চালু রেখেছে এক্সিলারেটর যে এনার্জি টার্মিনালটি রয়েছে।
এই আংশিক চালুর ফলে মূলত আসলে এই সরবরাহ ব্যবস্থাটা একটু স্বাভাবিক রেখেছে। তো এই কারণেই এই গ্যাস আসলে মূলত কিছুটা সরবরাহ করা হচ্ছে। শ্রেয়া, এই ছিল আসলে শ্যামলী থেকে আমার কাছে গ্যাস পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ সাজ্জাদ। দর্শক, আমরা গ্যাস পরিস্থিতির খবর জানছিলাম। 2013 সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার দেখাতে 3 সেপ্টেম্বর হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। সকালে এ মামলায় গ্রেপ্তার 9 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত 27 জুলাই শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। শাপলা চত্বরের ঘটনায় এ পর্যন্ত 61 জন নিহতের তালিকা পাওয়া গেছে, যাদের মধ্যে 58 জনের পরিচয় শনাক্ত হয়েছে। চলমান জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয়, সচিবালয়ে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। বলেন, সংকট সমাধানে সরকার বহুমুখী পদক্ষেপ নেয়ার চেষ্টা করছে। অভিযোগ করেন, আগের সরকার 18 বছরে জনপ্রশাসনকে ধ্বংস করে দিয়েছে। পে স্কেল বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, চলতি বছরেই নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা আছে। আরও জানান, বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি, বিশেষ করে ব্যাংকিং খাতকে পুনরুদ্ধার করাকে সরকার গুরুত্ব দিচ্ছে। তবে 180 দিনের মাথায় মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দেয়া হবে, বরিশালে কথা বলেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জানান, সরকার দেশের সর্বাধুনিক প্রযুক্তির তথ্য কমপ্লেক্স তৈরির কাজ করছে। এই ধরনের নানান রকম একটা বহুমুখী তথ্যের সেবা, বিনোদনের সেবা, জ্ঞান আহরণের সেবা, গবেষণার সেবা, এটা দেওয়ার জন্যই আমরা এই তথ্য কমপ্লেক্সের যাত্রা শুরু করেছি। আমরা আমাদের মেয়াদ সম্পন্ন করার আগেই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করে বিদায় নেব ইনশাআল্লাহ। রাঙামাটিতে পিকআপ উল্টে প্রাণ হারিয়েছেন 4 জন, আহত হয়েছেন 3 জন। ভোরে চট্টগ্রাম রাঙামাটি সড়কের সাপছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা হয়। স্থানীয়রা জানান, রাঙামাটি শহর থেকে কুতুবছড়ি যাচ্ছিল পিকআপটি। পথে মানিকছড়ি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহত এবং নিহত মোট 6 জনকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানান, 3 জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। কুতুবছড়ি বাজারে তারা যাচ্ছে খাঁচা তরকারি মানে কিনের জন্য, তখন যাওয়ার সময় কিভাবে করে যাচ্ছে মানিকছড়িতে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। 3 জন মারা গেছে, একজন সিটাং যাইতে যাইতে ওরাও মারা গেছে। যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে 3 জন মারা গেছে, আর আমার বাবু সিটাং নিয়ে গেছে, উনিও মারা গেছে। 3 জন জায়গায় দেখপর যে এখানে মারা গেছে 3 জন, আর 3 জন এখানে ভর্তি হয়েছিল। এদেরকে একজন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে, আর 2 জন এখানে ভর্তি আছে। দেশের বাইরের খবর। ইসরায়েলি হামলায় শনিবার দক্ষিণ লেবাননে অন্তত 11 জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক কয়েক সপ্তাহের মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, দক্ষিণ লেবাননে তাদের সেনাদের বিরুদ্ধে হামলার জবাবে রাতভর হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, এসব হামলার যোগ্য জবাব দেয়া হবে। গেল 2 মার্চ থেকে চলমান সংঘাতে লেবাননে অন্তত 4300 মানুষ নিহত হয়েছেন। এই ছিল দুপুর 1টার খবরে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।